আজকে আলোচনা মাথা ব্যথা নিয়ে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হেডেক। একটা জরিপ অনুযায়ী প্রতি 100 জন মানুষের মধ্যে প্রায় 75 জন মানুষ মাথা ব্যথায় ভোগে। যেহেতু প্রায় 75% মানুষের মাথা ব্যথায় ভোগে, তাই এই মাথা ব্যথা সম্পর্কে আমাদের কিছু প্রাথমিক জ্ঞান রাখা জরুরি। সেজন্য আজকে আপনাদেরকে আমি মাথা ব্যথা সম্পর্কে অত্যন্ত সহজ, সরল, সুন্দর, সাবলীল, মাধুর্যমণ্ডিত এমনকি আকর্ষণীয় ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনারা সহজতা বুঝতে পারেন। আজকে মাথা ব্যথার 14 জেনারেশন, 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে ফেলবো। অর্থাৎ মাথা ব্যথার A to Z পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা ডিটেলস আলোচনা করব, আজকের এই সেশনটা একটু লম্বা হবে। আফ্রিকান কৃতদাস মানব ক্যালকুলেটর খ্যাত থমাস ফুলারের ভাষা মতে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই আপনাদেরকে বলছি, এই গুটি কয়েকটা মিনিট আপনার ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনুন। আশা করি মাথা ব্যথা বা হেডেক সম্পর্কে আপনি ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন এবং মাথা ব্যথার সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সুবিধার জন্য পুরো সেশনটাকে আমরা 3টা অংশে ভাগ করেছি। প্রথম অংশে আমরা জানবো মাথা ব্যথার টাইপস, মাথা ব্যথা কত রকমের হতে পারে এবং কি কি উপসর্গ বা লক্ষণ আছে। দ্বিতীয় অংশে এই মাথা ব্যথা থেকে বাঁচার উপায় নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বশেষ এবং তৃতীয় অংশে আমরা ঘরোয়া পদ্ধতিতে কোনো ধরনের মেডিসিন, ড্রাগস বা ঔষধ ছাড়া কিভাবে আপনি মাথা ব্যথা থেকে নিজেকে বাঁচাতে পারেন সেই পদ্ধতিগুলো আমরা দেখিয়ে দিব। শুরুতেই বলি, আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা এই পর্যন্ত মাথা ব্যথা নিয়ে গবেষণা করে প্রায় 150-এর অধিক মাথা ব্যথা টাইপস পেয়েছে। যদি সহজ ভাষায় বলি, মাথা ব্যথা প্রায় 150 প্রকারের হতে পারে। তবে সমস্ত মাথা ব্যথাকে মেইনলি 2টা প্যাটার্নে ভাগ করা যায়। নাম্বার 1 প্রাইমারি হেডেক বা প্রাথমিক মাথা ব্যথা। নাম্বার 2 সেকেন্ডারি হেডেক বা গৌণ মাথা ব্যথা, অনেকে বলে থাকে জটিল মাথা ব্যথা। এই দুইটার মধ্যে আবার হরেক রকমের টাইপস আছে। যেমন প্রাইমারি হেডেকের মধ্যে পাওয়া যায় টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন হেডেক, ক্লোস্টার হেডেক, সাইনাস হেডেক, এটসেট্রা এটসেট্রা অনেকগুলা, এবং সেকেন্ডারি হেডেকের মধ্যে অনেকগুলো পাওয়া যায়। তবে জেনে রাখা ভালো যে এই যে প্রাইমারি হেডেক গুলো আছে না, এগুলা অ্যাকচুয়াল কোন কারণে হচ্ছে, কেন হচ্ছে, তার সোর্স এখনো পর্যন্ত আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা পাননি। তবে সেকেন্ডারি হেডেক যেগুলা, অর্থাৎ জটিল যে মাথা ব্যথা, সেগুলো অ্যাকচুয়াল কারণ কি, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সেগুলো আমরা জানতে পারি। সেজন্য সহজে সেকেন্ডারি হেডেকের চিকিৎসা আমরা নিতে পারি। শুরুতে জানবো আমরা টেনশন হেডেক। আমাদের সমাজে এটা প্রচলিত কথা আছে না যে মাথা থাকলেই মাথা ব্যথা হবে। কথাটা অনেকাংশ সত্য, কারণ একজন সুস্থ মানুষের মাঝে মধ্যেই মাথা ব্যথা হবে এবং এটা স্বাভাবিক। যদি আমাদের মধ্যে কেউ এসে বলে যে আমার বয়স প্রায় 55 পেরিয়ে গেল, 60 পেরিয়ে গেল, 70 পেরিয়ে গেল, আমি তো কোনোদিন মাথা ব্যথায় ভুগিনি, তার এই কথাটা ডাহা মিথ্যা তো বটেই, সাথে সে ফিজিক্যালি আনফিট। কারণ একজন সুস্থ মানুষ অবশ্যই সে জীবনের কোনো না কোনো অংশে মাথা ব্যথায় ভুগবে এবং এটা স্বাভাবিক, এটাই নর্মাল। এসব কথা ছাড়াও আমরা টেনশন টাইপ নিয়ে বলি। শুরুতে বলি, আপনি কখন বুঝবেন যে আপনি টেনশন টাইপ মাথা ব্যথায় ভুগছেন না? যদি এক কথায় আপনি বুঝতে চান যে মাথা ব্যথাটা আপনার 30 মিনিট থেকে 1 আওয়ার্স পর্যন্ত স্থায়ী হয় এবং তারপর এই মাথা ব্যথাটা উধাও হয়ে যায়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি টেনশন টাইপস মাথা ব্যথায় ভুগছেন। অর্থাৎ যখন দেখবেন আপনার এই মাথা ব্যথাটা হালকা থেকে মাঝারি পর্যন্ত হচ্ছে, অর্থাৎ ব্যথাটা তেমন তীব্র না, প্রচন্ড না, হালকা থেকে মাঝারি, আপনি আপনার স্বাভাবিক যে কার্যক্রম আছে সেগুলো চালিয়ে যেতে পারছেন, আপনি চলাফেরা করতে পারছেন, আপনার নিজের কাজগুলো করে যাচ্ছেন এবং এই ব্যথাটা একটা পর্যায়ে গিয়ে থেমে যাচ্ছে এবং ঘন্টাখানেক পর এই ব্যথাটা বিলীন হয়ে যায়, তাহলে আপনি ধরে নিবেন যে এটা হচ্ছে টেনশন টাইপ মাথা ব্যথা। এখন কথা হচ্ছে, স্যার এই মাথা ব্যথাটার ফিলিংস টেক্সচুয়াল কেমন? দেখো, যখনই আপনি টেনশন টাইপ মাথা ব্যথায় ভুগবেন, দেখবেন আপনার মাথার দুই পাশে আস্তে করে ঝিমঝিম করে ব্যথা করছে। অনেকের ক্ষেত্রে হয় কি, পুরো মাথায় মনে হয় যে কেউ একজন রশি বেঁধে আছে। আবার অনেকের ক্ষেত্রে এমনও হয় যে ওরা বলে আমার মাথার উপর প্রায় 2 মণ পাথর কেউ বসিয়ে রেখেছে। আবার অনেকে বলে মনে হচ্ছে মাথার ভেতর থেকে ব্রেন গুলা বের হয়ে চলে যাচ্ছে। এরকম যখন উপসর্গ দেখা দিবে, ধরে নিবেন আপনি মাথা ব্যথায় ভুগছেন। তবে এর ব্যথাটা কিন্তু খুবই হালকা থেকে মাঝারি হয়, তীব্র বা প্রচন্ড হয় না। এবার প্রশ্ন হচ্ছে, এই মাথা ব্যথার অ্যাকচুয়াল কারণটা কি, কেন হয়? দেখেন, বেশ কিছু কারণ আছে। আমরা সব মিলিয়ে 3টা রিজন বলবো যেগুলোর কারণে মূলত আমাদের মাথা ব্যথা হয়। নাম্বার 1 ঘুমের অনিয়ম, নাম্বার 2 খাবারের অনিয়ম, নাম্বার 3 মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ। ঘুমের অনিয়ম মানে কি? কেউ যদি বেশি পরিমাণ ঘুমায়,
আবার কেউ যদি অল্প পরিমাণে ঘুমায় তাহলে সে মাথা ব্যথায় ভুগবে। বেশি পরিমাণ ঘুমানোর মানে কি, প্রায় 8 ঘন্টারও অধিক যদি কেউ ঘুমিয়ে কাটায় তাহলে সে মাথা ব্যথায় ভুগবে। আপনাদের মধ্যে কিছু লোক বলবে, না আমরা তো প্রায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে কাটাই, আমাদের তো মাথা ব্যথা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে এক্সেপশনাল, রেয়ার, ব্যতিক্রম। আমরা এভারেজ একটা হিসেব দিলাম যে যারা 8 ঘন্টার বেশি ঘুমায় তারা মাথা ব্যথায় ভুগে, আবার কেউ কেউ যখন 3 ঘন্টা কম ঘুমায় তখনও তার হালকা করে মাথা ব্যথা করে। খাবারের অনিয়ম মানে কি, দেখো আপনি যখন সকালের যে নাস্তাটা, ব্রেকফাস্টটা যখন আপনি দুপুরে খেতে যাবেন, এবং দুপুরের লাঞ্চটা যদি আপনি বিকেল 5টায় খেতে যান, 6টায় খেতে যান, এবং রাতের খাবার যদি আপনি গভীর রাতে 2টা, 3টা, 4টার দিকে খেতে যান, তাহলে কিন্তু আপনার খাবারের একটা ব্যাঘাত ঘটে। আমি বলতে চাচ্ছি আমাদের ব্রেইনের মেইন খাবারটা হচ্ছে গ্লুকোজ। আমরা পৃথিবীতে যাই খাই না কেন সবগুলা খাবার আমাদের পেটে যাওয়ার পর আমাদের স্টোমাক, আমাদের লিভার, আমাদের প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন সবগুলা অর্গান মিলে এটাকে ডাইজেশন করে গ্লুকোজে রূপান্তর করে। এই গ্লুকোজটা হচ্ছে আমাদের ব্রেইনের খাবার। যখন আপনি খাবারে অনিয়ম করলেন, সময় মতো খাবার খেলেন না, আমাদের এই অর্গানগুলো এগুলো ডাইজেশন করে গ্লুকোজ সঠিক সময়ে ব্রেইনে পাঠাতে পারবো না। তখনই ব্রেন বলে ওঠে ডাল মে কুছ কালা হে। যেহেতু আপনি সঠিক সময়ে খাবার দেননি, ব্রেন তখন মাথা ব্যথাটা বাড়িয়ে দেয়। এবার কথা হচ্ছে মানসিক চাপের কারণে কিভাবে হয়। কেউ যদি মেন্টালি স্ট্রেসে থাকে, অর্থাৎ সে যদি খুব ডিপ্রেশনে থাকে, বা তার মধ্যে যদি কোনো ব্যাড ফিলিংস কাজ করে, এছাড়া আমাদের মডার্ন যুগের পোলাপাইন যে বাঁশ খাওয়া, সেকা খাওয়া, এরকম যদি গুটি কয়েকটা দিন চলে যায় তাহলে তার ভিতর এই মাথা ব্যথাটা দেখা যায়, এবং এই উপসর্গের কারণেই কিন্তু মাথা ব্যথাটা হয়ে থাকে। এবার আপনি যখন বুঝতে পারলেন যে আপনি টেনশন টাইপ মাথা ব্যথায় ভুগছেন, তাহলে এর চিকিৎসা আপনি কিভাবে নেবেন? আপনি কোনো চিকিৎসালয়ে যাবেন, কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন? না, আপনার লাগবে না। আপনি জাস্ট প্যারাসিটামল কয়েকটি আনি হাতে রাখবেন, এবং 4 থেকে 6 ঘন্টা অন্তর পর পর আপনি এই 2টা করে প্যারাসিটামল খেয়ে নিলে, আশা করি 2 থেকে 3 বার এই ডোজটা নিলে আপনার মাথা ব্যথা চলে যাবে। এবার আসেন মাইগ্রেন হেডেক নিয়ে। এটা সম্পর্কে আপনারা বিস্তর জানেন, কারণ আমাদের মায়েদের বোনদের সবচেয়ে বেশি মাইগ্রেন হেডেক হয়ে থাকে। একটা গবেষণায় দেখা যায় প্রতি 5 জন মহিলার মধ্যে 1 জন মহিলা মাইগ্রেন হেডেকে ভোগেন, এবং প্রতি 15 জন পুরুষের মধ্যে 1 জন পুরুষ মাইগ্রেন হেডেকে ভোগে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই মাথা ব্যথাটা মাইগ্রেন হেডেক? যখন দেখবেন আপনার মাথার যে কোনো এক পাশে প্রচন্ড ব্যথা করছে, তীব্র ব্যথা করছে, তখন আপনি ধরে নেবেন যে এটা মাইগ্রেন হেডেক। সাথে সাথে এটাও দেখবেন যে মাথা ব্যথাটা আপনার প্রায় 3 আওয়ার্স থেকে শুরু করে 3 ডেজ, অর্থাৎ 3 ঘন্টা থেকে শুরু করে 3 দিন পর্যন্ত স্থায়ী হচ্ছে, এই মাথা ব্যথাটা হচ্ছে মাইগ্রেন। এছাড়া আরো কিছু উপসর্গ আছে, আরো কিছু লক্ষণ আছে, যেমন আপনি দেখবেন যে আপনার বমি বমি ভাব হচ্ছে, এমনকি বমি হয়েও যাচ্ছে। আপনি যখন আলো বাতাসের সংস্পর্শে যাচ্ছেন তখন আপনার অস্বস্তিটা আরো বেড়ে যাচ্ছে, আপনি চলাফেরা করতে পারছেন না, বসতে পারতেছেন না, প্রচন্ড মাথায় শুধু টন টন, ঝিনঝিন, ব্যান ব্যান, টিপ টিপ, ধপ ধপ ভাইব্রেশন করছে, এবং মাথার এক পাশ যেমন মনে হচ্ছে কেউ খুলে নিচ্ছে, জোরে পড়ে যাচ্ছে, কেউ যেন এক পাশে আমাকে হাতুড়ি দিয়ে মারছে, এরকম যখন ফিল হবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি মাইগ্রেনের মাথা ব্যথায় ভুগছেন। এখন কথা হচ্ছে এই লক্ষণগুলা প্রকাশ পাওয়ার পর আপনার কাজ কি, আপনি কিভাবে সেটা থেকে বাঁচবেন? আপনি যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ চিকিৎসা পরামর্শ নিতে যাবেন। এবার কথা হচ্ছে এই মাইগ্রেন হেডেক এটা হওয়ার কারণটা কি? এখানে আসলে নতুন করে কিছু বলার নাই। এই টেনশন টাইপ হেডেকে যে যে কারণগুলো ছিল সেম কারণ, ঘুমের অনিয়ম, খাবারের অনিয়ম, তাছাড়া মানসিক চাপ, এগুলোর কারণে মূলত এই মাইগ্রেন হেডেক গুলো হয়ে থাকে। এবারে শক ক্লোজ টাইপ, এটা আপনি কিভাবে বুঝবেন? যখনই দেখবেন আপনার চোখটা লাল হয়ে যাচ্ছে, চোখের পেছনে কে যেন চিমটাচ্ছে, খুঁচাচ্ছে, এছাড়া চোখের উপরে, নিচে, ডানে বামে, চতুর্দিকে যখন দেখবেন ব্যথা অনুভব হচ্ছে, কারণে ওখানে চোখ থেকে জল পড়ছে, এছাড়া এই ব্যথাটা দেখবেন সপ্তাহখানেক থেকে মাসখানেক পর্যন্ত গড়াতে পারে। এই রকমের যখন ব্যথা পাবেন চোখের আশেপাশে, তখনই আপনি ধরে নেবেন সেটা ক্লোজটা হিডেক। আর এই রকমের হিডেক যখনই হবে, কোন রকমের চিন্তা ভাবনা না করে আপনি সাথে সাথেই আপনার নিকটস্থ মেডিসিন বিশেষজ্ঞ বা নিউরোসার্জন, নিউরোলজিস্ট, একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন। 4 নাম্বার সাইনাস হেডেক। এটা সম্পর্কে আমরা মোটামুটি অনেকে জানি, যেমন আমরা বলি না যে আমাদের নাকের মধ্যে পলিপাস হয়েছে, পলিপ হয়েছে। এই যে পলিপাস বা পলিপ, এটা কিন্তু আমাদের সাইনাস হেডেকের অন্তর্ভুক্ত। যখনই আপনি দেখবেন যে আপনার ফ্রন্টালের দিকে, অর্থাৎ মাথার দিকে, মাথার সামনের দুপাশে, মুখে, গালে, এই অংশগুলাতে আপনার ব্যথা অনুভব হচ্ছে, এই ব্যথাটা আপনার প্রায় এরকম সপ্তাহের দিকে মাসখানেক গড়াচ্ছে, তখনই আপনি ধরে নেবেন যে আপনি সাইনাস হেডেকে ভুগছেন। এই সাইনাস হেডেকে যখনই দেখবেন আপনি ভুগছেন, আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন।
এই ছিল মোটামুটি প্রাইমারি হিডেকের কিছু টাইপস, যেগুলো মোস্ট কমন, যেগুলো আমাদের সাথে সচরাচর ঘটে থাকে। এবং সেকেন্ডারি যে হিডেক গুলো আছে এগুলো অ্যাকচুয়ালি কি স্যার, দেখো যখনই আমাদের মাথার মধ্যে কোনো ধরনের ইনফেকশন ঘটে, ব্লিডিং হয়, টিউমার হয়, ভাস্কুলাইটিস হয় এবং মাথার প্রেশার গুলো অনেক বেড়ে যায়, মাথায় প্রচন্ড আঘাত পায়, এরকমের যখন কাহিনী আমাদের সাথে ঘটে, তখন কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ আমরা সেকেন্ডারি হিডেকের ফলে তৎক্ষণাৎ আপনার মৃত্যু হতে পারে। যেমন আমরা বলি না যে আমাদের স্ট্রোক হয়েছে, স্ট্রোক হওয়ার মানে কি চল, আমাদের মস্তিষ্কে রক্তক্ষরণ, যেটা আমরা বললাম সেকেন্ডারি হিডেকের মধ্যে, যদি আপনার মস্তিষ্কে ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, তাহলে কিন্তু আমরা স্ট্রোক হয়ে মারা যায়। এবারে সব সেশনের দ্বিতীয় অংশে আমরা জানবো এই পুরো দমের যে প্রাইমারি সেকেন্ডারি সব ধরনের মাথা ব্যথা থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারি, কিভাবে নিজেকে বাঁচাতে পারি। এজন্য বেশ কিছু কারণ আছে, আমরা হাতে গোনা 6 থেকে 7টা কথা বলবো, যেগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলার চেষ্টা করবেন। নাম্বার 1, প্রচুর পানি পান করতে হবে। আমাদের সমাজে একটা প্রবাদ আছে না যে পানির অপর নাম জীবন, যদিও কথাটা পুরোপুরি সত্য নয়, আংশিক সত্য। কথাটা আরেকটু সত্যতা হবে যদি কেউ বলে যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এই বিশুদ্ধ পানির অপর নাম জীবন, এটাও কিন্তু পুরোপুরি সত্য নয়, এটাও আংশিক সত্য। কেননা ধরেন আপনি একটা সুন্দর সুইমিং পুল তৈরি করলেন, যেটার মধ্যে বিশুদ্ধ পানি রাখলেন, এবার ছোট একটা বাচ্চা যে সাঁতার যায় না, তাকে ওই সুইমিং পুলে ফালাই দিলেন, সে কি বাঁচবে? সে তো ময়লা আলো করতে হয়ে যাবে, রাইট? তাহলে আপনাকে বলতে হবে নির্দিষ্ট পরিমাণ পানির অপর নাম জীবন। কি বুঝলেন? পানির অপর নাম জীবন এটা বলা যাবে না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন এটাও বলা যাবে না। আপনাকে বলতে হবে নির্দিষ্ট পরিমাণ বিশুদ্ধ পানির অপর নাম জীবন। মানে আমাদের শরীরের জন্য, আমাদের জীবনের জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই পানি বিশুদ্ধ হতে হবে, তাহলে সেটা আমাদের জন্য উপকারী হবে। নাম্বার 1-এ প্রচুর পানি পান করতে হবে। নাম্বার 2, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। এবার প্রশ্ন হতে পারে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারগুলো আবার কি? যেমন চকলেট, বিভিন্ন ধরনের সুগার সমৃদ্ধ, কলা, আদা, বাদাম, শিমের বিচি ইত্যাদি, এগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। নাম্বার 3, সময় মতো ঘুমাতে হবে, নির্দিষ্ট পরিমাণ ঘুমাতে হবে। নাম্বার 4, নিয়ম করে নির্দিষ্ট সময়ে খাবারগুলো খেতে হবে। নাম্বার 5, নিজেকে মেন্টালি স্ট্রং রাখবেন, হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, হতাশ হওয়া যাবে না। নাম্বার 6, মোবাইল ফোনের ব্যবহারটা কমাতে হবে, বিশেষ করে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে ফোন ব্যবহার করা যাবে না। আমরা কি করি, ঘুমানোর আগে ফোনটা হাতে নেই, সুন্দর করে একটার পর একটা রিলস দেখি, স্টোরি দেখি, টিকটক দেখি, শর্টস দেখি। মনে রাখবেন, আমরা যখন আনন্দ ঘন মুহূর্তগুলো উপভোগ করি, তখন আমাদের ব্রেন থেকে একটা হরমোন পরিত হয়, যেটা নাম হচ্ছে ডোপামিন। ঠিক আছে, এই ডোপামিন হরমোনটা যখন পরিত হয়, তখন আমাদের মাথার ভিতর ব্রেনের অনেকগুলো সেল অ্যাক্টিভ হয়ে যায়। যখনই আমরা এই রিলস গুলা দেখা শেষ করে ফোনটা হাতে রেখে দেই, এরকম আমরা ঘুমাতে যাই, তখন দেখবেন আপনার সাথে সাথে ঘুম আসে না, ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর ঘুম আসে। কেন? ওই যে সেলগুলা ডোপামিনের কারণে অ্যাক্টিভ হয়েছিল, সেগুলো কিন্তু সাথে সাথে আবার ডিঅ্যাক্টিভ হয় না, ওই সেলগুলো আবার সাথে সাথে বন্ধ হয়ে যায় না। ওগুলো বন্ধ হতে অনেকক্ষণ সময় নেই, ফলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটে, আর এই ফোনের কারণে আপনার মাথা ব্যথাটাও বেড়ে যায়। তাহলে 6 নম্বর অপশনে অবশ্যই আপনাকে ফোনের ব্যবহারটা কমাতে হবে, বিশেষ করে ঘুমানোর আগ মুহূর্তে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবে। নাম্বার 7, দোয়া, জিকির, আজকার, তারপর ইস্তিগফার, এগুলো বেশি বেশি করবেন। যদিও সেটা আমাদের চিকিৎসা বিজ্ঞান কর্তৃক অনুমোদিত নয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, কারণ এটা থেকে আমি নিজে অনেক রকমের ফায়দা বা উপকার পেয়েছি। এটা শুধুমাত্র মাথা ব্যথার ক্ষেত্রে নেই, মনে রাখবেন জীবনে চলার পথে সময় সাপেক্ষে পরিস্থিতির আলোকে যখন যেখানে যেভাবে যেই মুহূর্তে আপনি বিপদে পড়বেন, তখন সেখানে সেই মুহূর্তে সেইভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, জিকির করবেন, আজকার করবেন, ইস্তিগফার করবেন। আশা করছি শুধু মাথা ব্যথা না, সকল ধরনের সমস্যার সমাধান দেবে এই দোয়া। কেননা আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাইয়া দেখো না, আমি যদি তোমাদেরকে গাঁটটি বইরা না দিলাম। সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। তবে এই চাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কন্ডিশন আপনাকে মানতে হবে। তার মধ্যে প্রথম যে শর্ত, আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনি যখনই আল্লাহর কাছে দোয়া করবেন, তখনই আপনি বিলিভ করবেন, বিশ্বাস করবেন যে আমার এই দোয়াটা কবুল হবেই হবে। এছাড়া অনেকগুলো আছে, এটা একটু মেইনলি আপনার মাথায় রাখবেন। তাহলে এই পর্যন্ত যে 7টা কথা বললাম, এই 7টা কথা অবশ্যই আপনি মেনে চলবেন, তাহলে আশা করা যায় এই মাথা ব্যথা থেকে আমরা রেহাই পাবো।
এবার আমরা লাস্ট সেশনে আছি, অর্থাৎ আমরা তৃতীয় অংশে। এখন দেখাবো এই তো সকল যে ঝামেলা বললাম, এই চিকিৎসকের পরামর্শ নাও, এই প্যারাসিটামল খাও, টাফনেল খাও, এটা করো না এটা করো না, দেখো সবগুলো তো ঠিকই আছে। যদি কোনো কারণে আমার তাৎক্ষণিক এতটাই মাথা ব্যথা হচ্ছে, আমার আশেপাশে কোথাও যাওয়ার সুযোগ নাই, আপনি ঘরোয়া পদ্ধতিতে মানে ঘরে বসে এটা থেকে সাময়িক কিভাবে শান্তি পাবেন, সেজন্য আপনাকে জাস্ট 3টে স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, আপনি সুন্দর একটা চেয়ারে, টেবিলে বা আপনার সোফা বা আপনার বেডে রিল্যাক্সে বসবেন। নাম্বার 1, আপনি রিল্যাক্সে বসবেন। নাম্বার 2, আপনার একটা এলিমেন্টস লাগবে, কি সেটা গামছা হতে পারে, এটা ওড়না হতে পারে, অথবা টাওয়াল বা এই জাতীয় কিছু একটা হতে পারে। যেমন আমি আপনাদের উদ্দেশ্যে এই যে একটা গামছা নিলাম, ঠিক আছে। তাহলে নাম্বার 1, আপনি নিজেকে রিল্যাক্সে বসাবেন। আর নাম্বার 2 হচ্ছে একটা এলিমেন্টস, সেটা গামছা হতে পারে, টাওয়াল হতে পারে বা ওড়না হতে পারে, যে কোনো একটা নেবেন। নেওয়ার পর আপনি সুন্দর করে এটা এরকম ধরবেন, ধরে মাথার পিছনের দিকে এরকম রাখবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন? এটা রাখার পর এই যে এই 2 হাত দিয়ে মাথাটাকে এরকম সামনের দিকে টান দিবেন, ঠিক আছে। এবং আপনি মাথা থেকে নিজে থেকে এরকম পিছনে প্রেসার দিবেন। কি বললাম? এই গামছাটা আপনি মাথার এটি কানের নিচ বরাবর ধরবেন, ধরে সামনের দিকে টান দিবেন, 2 হাত দিয়ে সামনের দিকে টান দিবেন এবং আপনি মাথা দিয়ে পিছনের দিকে প্রেসার করবেন। এই যে এরকম প্রেসার করবেন, এরকম কতক্ষণ? 10 সেকেন্ড এরকম ধরে এরকম গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম আপনি করবেন। তারপর 1 মিনিট রেস্ট নেবেন, আবার করবেন, এরকম 5 থেকে 6 বার করবেন। দেখবেন আপনার মাথা ব্যথা অনেকখানি কমে গেছে। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, যেমন আপনি মাথার এই ডান পাশে এই ডান হাত দিয়ে এই বাম দিকে এরকম প্রেসার ক্রিয়েট করবেন, আর মাথা দিয়ে ডান দিকে প্রেসার দিবেন। মানে আপনি মাথা দিয়ে এদিক দিয়ে প্রেসার দিলেন, হাত দিয়ে এদিক দিয়ে প্রেসার দিলেন, এরকম 10 সেকেন্ড করবেন। আবার বাম হাত দিয়ে ঠিক এভাবে করবেন। আবার চাইলে আপনি সামনে হাত দিয়ে মাথা দিয়ে সামন দিক দিয়ে প্রেসার দিবেন আর হাত দিয়ে পিছনে প্রেসার দিবেন, এরকম 10 সেকেন্ড করে করতে পারেন। এটা শুধুমাত্র মাথা ব্যথার সময় করলে চলবে না, আপনি চাইলে প্রত্যেকদিন সকালে, বিকেলে এবং রাতে ঘুমানোর আগে এরকম ট্রাই করতে পারেন। দেখবেন চিরদিনের জন্য আপনার মাথা ব্যথাটা চলে যায়। এটা হচ্ছে আপনার জন্য ঘরোয়া পদ্ধতি, ঠিক আছে। এই ছিল মাথা ব্যথা বা হেডেক নিয়ে আজকে আমাদের সেশন। আশা করি খুব সহজ সেটা আপনাদের বোধগম্য হয়েছে। সবাই নিজের যত্ন নিবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।